আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখের চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন যেন ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, হয়তো এতটা পথ জার্নি করে এসেছে তাই চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই তখন একসাথে অনেক এনজয় করি বিধায় সারাদিন তাকে চুপচাপ থাকতে দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। তাই তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সময় হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করি। কিন্তু কয়েকবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি প্রথমেই তার কিছু ব্যাপারে কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানর্মাল বিষয়গুলোতে একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি ভূত এফএম বা ভূত.com এর ঘটনা কালেক্ট করে তাকে ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছু নেই। মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে থেকে তৈরি করেছে এসব উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টার পরেও আমি তাকে প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করাতে পারিনি। যা হোক, নিজের মতো করে যে যেভাবে সুখী থাকতে পারে থাকুক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইবার যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসেন তখন অলৌকিক বিষয় নিয়ে তার ধারণা এবং চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তার ভয়ের বা চিন্তার কারণটা বারবার জিজ্ঞেস করার পরও সে আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সে নিজে থেকে আমাকে সবটা বলতে শুরু করে। সময়টা সন্ধ্যা 7:18। আমি আর আমার কাজিন আমার রুমে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় আমি কয়েকবার লক্ষ্য করেছি সে আমার রুমের বারান্দার দরজার দিকে বারবার তাকাচ্ছে। আড্ডার ছলে আমিও কয়েকবার সেখানে তাকিয়ে দেখার চেষ্টা করেছি কিছু আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি যে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম সেই বিষয়টা আমার কাজিন বুঝতে পেরেছিলেন। তাই হঠাৎই তিনি বিছানা ছেড়ে উঠে আমাকে দরজার চৌকাঠের দিকে ইশারা করে বলেন, কিছু দেখতে পাচ্ছিস? আমি চৌকাঠের দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বললাম, কই, না তো। কেন, কি হয়েছে? তিনি আমাকে কিছু না বলে ঘাড়টা ঘুরিয়ে জানালার দিকে বারান্দা ইশারা করে বললেন, এইবার দেখ তো, কিছু দেখতে পাচ্ছিস কিনা। আমি আবারও তার কথা মতো বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই এবার একটু বিরক্ত হয়েই তাকে এরকমটা করার কারণ জিজ্ঞেস করি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানায় বসে বললেন, ভাই, তুই ঠিকই বলতি। দুনিয়াতে সত্যি অদৃশ্য, অদ্ভুত এবং অশরীরীর অস্তিত্ব আছে, মানে তুই যেটাকে জিন বলিস। আমি তার মুখ থেকে এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তিনি বলেন, অবাক হোস না, পরিবর্তন এই পৃথিবীর নিয়ম। আর আমি তো সাধারণ একজন মানুষ, একজন মুসলমান হয়েও কখনো এসব বিষয়ে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তিনি এভাবেই একের পর এক কথাগুলো বলে চলেছিলেন, কিন্তু তার একটা কথার অর্থও আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। তাই তাকে থামিয়ে দিয়ে আমি সরাসরি মূল ঘটনাটা জানতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বসে চা শেষ করে আমাকে যে ঘটনাটা বললেন তা মনে হলে এখনো আমার শরীর শিউরে ওঠে। যে মানুষটি হাজার চেষ্টার পরও কখনো বিশ্বাস করতে পারিনি, সেই কিনা আমাকে বলছে আমার ঘরের দরজার চৌকাঠে নাকি কেউ একজন বসে আছে। এই কথা শুনে আমি প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু দরজার চৌকাঠের দিকে তার চোখের চাহনি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য করেছিল আমাকে। তিনি আমার হাতটা ধরে বললেন, ভাইয়া, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে ফোন করে বলেছিলাম তোদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়েকদিন একসাথে থেকে অনেক এনজয় করব, কিন্তু আমি আসলে এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়েক মাস যাবৎ আমার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে চলেছে। যদিও নিজের দোষে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, কিন্তু সত্যি বলতে আমি প্রচন্ড রকমের ভয় আর আতঙ্কে আছি। বাড়িতে বিষয়টা কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পেয়েছি, আর আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। এরপর একে একে তিনি মূল ঘটনা আমাকে বলতে শুরু করেন। ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। কাজিন, এই বছরের মার্চ মাসের 14 তারিখে আমি আর আমার 4 বন্ধু সাজেকে ঘুরতে চাই। করোনা পরিস্থিতির অবনতির কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কোন রকম প্ল্যান ছাড়াই হুট করে সাজেক যাওয়ার সিদ্ধান্ত নেই। যদিও এর কয়েক মাস আগে থেকেই আমরা সেখানে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি।
যাই হোক, আমরা আমাদের প্ল্যান মোতাবেক রাত 11:40 সাজেকের উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর। যাত্রাপথে বেশ আনন্দ উল্লাস করতে করতেই খাগড়াছড়ি পৌঁছে যাই। সকালে বাস থেকে নামার পর চা নাস্তা করে চাঁদের গাড়ি অর্থাৎ খোলা জিপে করে রওনা দেই আসল ঠিকানায়। সত্যি বলতে আমি কখনো কাশ্মীরে যাইনি, কখনো যেতে পারবো কিনা সেটাও জানি না। তবে কাশ্মীরকে যদি পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে তাহলে আমার চোখে সেটা সাজেক। আশা করি সৌন্দর্যের ব্যাপারে আর কিছু ব্যাখ্যা দিতে হবে না। সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি চোখ জুড়ানো দৃশ্যগুলো উপভোগ করতে করতে প্রথমে দীঘিনালা, তারপর সামরিক বাহিনীর স্কটে করে বাগাইহাট, মাচালং হাট হয়ে সোজা সাজেকে আমাদের রিসোর্টে পৌঁছাই। আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার ম্যানেজার আমার বন্ধুর পূর্ব পরিচিত হবার কারণে আগে থেকে সবকিছু ঠিকঠাক করা ছিল। আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি এবং রেস্ট নিতে চলে যাই। এরপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হই। 4 দিনের ট্যুর। প্রথম 2 দিন সবচেয়ে বেশি আনন্দ করেছিলাম আমরা। তৃতীয় দিন আমাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। যথারীতি বাকি 2 দিনের মতোই ওই দিন আমরা ঘুরতে বের হই। সময়টা হয়তো বিকেল 5টা। আমরা তখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতির শেষে পাহাড়ে ওঠার সময় হঠাৎ আমার বন্ধুর বাঁ পা মচকে যায়। ওখানে বসেই কিছুক্ষণ স্টাফদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও ওই মুহূর্তে আমার বন্ধুর পক্ষে হাঁটাহাঁটি করা সম্ভব হচ্ছিল না। তাই সেদিন আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করে রিসোর্টে ফিরে আসি। রুমে এসে রিসোর্টের ম্যানেজারের মাধ্যমে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে বন্ধুর ট্রিটমেন্ট করানো হয়। খুব একটা গুরুতর কিছু না, সামান্য মচকে গেছে, তাই ডাক্তার একটা ইঞ্জেকশন আর ট্যাবলেট দিয়ে চলে যান। ওই দিন কোথাও বেরোনোর মতো অবস্থা ছিল না আমাদের, তাই রুমে বসেই যে যার মতো আড্ডা দিতে থাকি এবং ফেসবুকিং করতে থাকি। ঘুরতে গিয়ে এরকম চুপচাপ বসে থাকা সত্যি খুব বোরিং, তাই 4 জন মিলে কার্ড খেলতে বসে যাই। তবে আমার এক বন্ধু ছিল যে সেই মুহূর্তে কার্ড খেলায় খুব একটা আগ্রহী ছিল না। কার্ড খেলছি, ঠিক এমন সময় সেই বন্ধু আমার কাছে এসে বলল, আরে বাদ দে তো এইসব কার্ড খেলা, আমি তো তোদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি। এটা বলেই সে পাশের রুমে গিয়ে তার ব্যাগ থেকে একটা কাঠের বোর্ড নিয়ে আসে। ওর হাতে ওই জিনিসটা দেখে আমাদের সবার মুডটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ওটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদেরকে চুপ থাকতে দেখে ও বলল, কিরে চুপ করে গেলি কেন, এটা চিনিস না? এটা হচ্ছে উইজা বোর্ড। কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। বাড়িতে একা থাকার কারণে খেলার সুযোগ হয়নি, তাই তোদেরকে সাথে নিয়ে খেলবো বলে এখানে নিয়ে এসেছি। জানিস এটা কি? এটা দিয়ে প্রেতাত্মাদের সাথে কথা বলা যায়। ওর এই কথা শুনে আমরা 3 জন তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করি, কারণ যেখানে জিন বলেই পৃথিবীতে কিছু বিশ্বাস করি না, সেখানে আবার প্রেতাত্মাদের কথা বললে। কিন্তু তার কথা শুনে আমরা 3 জন হাসাহাসি করলেও আরেকজন বন্ধু চুপ করে বসেছিল। সে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই জানতো, তাই আমাদের কয়েকবার মানাও করেছে। যদিও ওইজা বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান বা এটা খেলার কোনো ইচ্ছা আমাদের ছিল না, তবুও চুপচাপ বসে থাকার চেয়ে বন্ধুর কথা রেখে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। এরপর আমরা 3 জন ছোট একটা টেবিলের ওপর ওইজা বোর্ডটি রেখে খেলার জন্য প্রস্তুতি নেই। বাকি 2 জন আমাদের খেলা দেখতে বিছানায় বসে পড়ে। কিন্তু সবকিছু সাজানোর পর আমার যে বন্ধু ওইজা বোর্ডটি নিয়ে এসেছিল সে হঠাৎ করে বলে ওঠে, আরে মোমবাতির কথা তো ভুলে গিয়েছি, আমি ইউটিউবে দেখেছিলাম এটা খেলার সময় ঘরের লাইট বন্ধ করে মোমবাতি জ্বালাতে হয়। যা হোক, সে নিচে গিয়ে ম্যানেজারের কাছ থেকে একটা মোমবাতির ব্যবস্থা করে নিয়ে আসে। এরপর একে একে ওর কাছে নিয়মগুলো বুঝে নিয়ে আমরা খেলাটা শুরু করি। সময়টা হয়তো তখন সন্ধ্যা 6টা। আমরা 3 জন টেবিলে থাকা বোর্ডের ওপর ত্রিকোণ আকৃতির একটা স্ট্রাইক, যেটাকে প্ল্যানচেট বলা হয়, ওটার ওপর হাত রেখে খুব আলতোভাবে ঘোরাতে থাকি, আর স্ট্রাইকটাও খুব স্মুথলি ঘুরতে থাকে। এরপর আমরা 2 জন চুপ করে থাকি, আর যে বোর্ডটা নিয়ে এসেছে সে স্পিরিট কল করতে থাকে। তার কথার ধরনটা ছিল এমন, হ্যালো এনিওয়ান হিয়ার, এখানে কি কেউ আছেন? আমি এবং আমার কজন বন্ধু এখানে বেড়াতে এসেছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের কথায় সাড়া দিন, আমরা কারো কোনো ক্ষতি করব না, এবং আপনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কোনো ক্ষতি করবেন না, ধরে নিন আমরা আপনার বন্ধু। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে বলতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেলেও কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। তাই একসময় বিরক্ত হয়ে আমি আর আরেকজন বন্ধু খেলা ছেড়ে উঠে পড়ি আর ওকে প্রচুর গালাগালি করতে থাকি। এমনিতেও এসব কিছু বিশ্বাস করি না, তার উপর বেকার 15 মিনিট নষ্ট করে মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, সেদিন রাতে আর কোথাও বের হওয়া হয়নি, তাই ডিনার শেষে 11টার মধ্যে আমরা শুয়ে পড়ি। রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি
বন্ধুর পায়ের ব্যথা ঠিক হয়ে গিয়েছে। তাই সকালে আমরা আমাদের প্ল্যান মোতাবেক আবারও ঘুরতে বের হই। গতদিন একটা ছোট দুর্ঘটনার কারণে কয়েকটা জায়গায় যেতে পারিনি বিধায় চতুর্থ দিনে সব জায়গা ঘুরে আসার প্ল্যান আগে থেকেই ছিল। সেদিন ঘোরাঘুরি শেষে রিসোর্টে ফিরতে রাত প্রায় 8:30 বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে নেই আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেই, কারণ আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যা হোক, সবকিছু গোছগাছ করার পর আমরা সবাই মিলে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন প্রায় 11:30। আড্ডার ছলে হঠাৎ আমার সেই বন্ধু আবারও ওইজা বোর্ড খেলার ব্যাপারে বলে ওঠে। তবে এবার আমরা কেউ ওকে সঙ্গ দেওয়ার জন্য রাজি নই, কারণ গতদিনই সবটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করার কারণে আমরা রাজি হয়ে যাই। সত্যি বলতে ও এতটাই সিরিয়াস ছিল যে ওর চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছিল। আমাদের কাছে ওর ব্যাপারটা এক প্রকার ওভার এক্সাইটমেন্ট বলে মনে হচ্ছিল। আমরা রাজি হবার পরও ও বলে, গতকাল বিকেলের দিকে খেলতে বসেছিলাম বলে হয়তো কোনো সাড়া পাইনি। আজ রাত 12টার পরে খেলতে বসবো, সাথে আমার ফোনে সবটা রেকর্ড করব। আমার বিশ্বাস কিছু না কিছু অবশ্যই পাবো। এরপর আমরা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা দিই। আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রায় 1:45 বাজে দেখি কাল সকালেই বেরোতে হবে, তাই আড্ডা ছেড়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলি। কিন্তু ওই যে নাছোড়বান্দা, আমি ভুলে গেলেও ওইজা বোর্ড খেলার কথা একদমই ভোলেনি সে। এরপর ওর কথা মতো আবারও ছোট একটা টেবিলের ওপর সবটা সাজিয়ে মেঝেতে বসে পড়ি আমরা 4 জন। এবার আমরা সবাই ছিলাম, শুধুমাত্র যে বন্ধু প্যারানর্মাল বিষয়ে জানতো এবং ভয় পেত সে বাদে। ওর হাতে আমার সেই বন্ধু তার মোবাইল ফোনটা ধরিয়ে দেয় সবটা রেকর্ড করার জন্য। তারপর ঘরের সব লাইট বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে আমরা খেলা শুরু করি। ঠিক আগের দিনের মতোই আমরা চুপচাপ স্ট্রাইকারের উপরে হাত ঘোরাতে থাকি আর আমার বন্ধু স্পিরিট কল করার চেষ্টা করতে থাকে। তবে এবার খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মাথায় হঠাৎই ঘুরতে থাকা স্ট্রাইকটি থেমে যায়। এটা দেখে আমার সেই বন্ধু বলতে থাকে, কিরে থামিয়ে দিলি কেন, ওটা ঘোরাতে থাক। কিন্তু সত্যি বলতে আমরা কেউ স্ট্রাইকটা চেপে ধরে রাখিনি, ওটা নিজে থেকেই থেমে গিয়েছে। বিষয়টাকে বলার পর ও বলে ওঠে, আল্লাহ, তাহলে এটা কাজ করছে, তোরা কেউ স্ট্রাইকটা ঘোরাবি না। আমি প্রশ্ন করতে থাকবো, দেখি কোনো উত্তর পাওয়া যায় কিনা। এটা বলে ও বাংলায় একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দেখে ইংরেজিতে চেষ্টা করতে থাকে। এই যেমন, ইজ এনিওয়ান হিয়ার, উই ওয়ান্ট টক টু ইউ, ইফ ইউ আর ফ্রেন্ডলি স্পিরিট দেন প্লিজ টক টু আস, প্লিজ রেসপন্স, আর ইউ উইলিং টু টক টু আস। এরকম কয়েকটা প্রশ্ন করার সাথে সাথেই বোর্ডের ওপরে থাকা স্ট্রাইকটি নিজে থেকেই নো লেখা জায়গায় চলে যায়। এটা দেখে দুজন খুব একটু ঘাবড়ে গেলেও আরেকজন বলে ওঠে, এটা তোরা ইচ্ছা করে করছিস, স্ট্রাইক একা একা সরে যাওয়া সম্ভব না। কিন্তু সেই সময় সবাই নিজে থেকে কাজটা করার কথা অস্বীকার করে, তার মানে আসলে এই স্ট্রাইকটা নিজ থেকে জায়গা পরিবর্তন করছে। যা হোক, বোর্ডের ব্যাপারটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তাই বোর্ড সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। বোর্ডটি ছিল কাঠের তৈরি আর কিছুটা সোনালী রঙের, ওপরে অনেকগুলো মাথার খুলি আর ভৌতিক ছবি ছিল। লেখাগুলো কালো রঙের। হাতের ডান পাশে ওপরের অংশে বড় করে নো লেখা আর বাম পাশে ইয়েস লেখা। বোর্ডের মাঝখানে ইংরেজি 26টি অক্ষর এবং 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা, আর সব শেষে একদম নিচের অংশে বড় করে গুড বাই লেখা ছিল। এবার ঘটনায় আসা যাক। প্রথমবার স্ট্রাইকটি নিজে থেকে সরে যাওয়াটা আমরা গুরুত্ব না দিলেও আমার সেই বন্ধু ঠিকই সবটা বুঝতে পেরেছিল, তাই সে আবারও কিছু প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে, আমাদেরকে বন্ধু ভেবে কথা বলুন। এরপর সত্যি এক অদ্ভুত ঘটনা ঘটল। বোর্ডটা যে টেবিলের উপরে রাখা ছিল সেই টেবিলটা নিজে থেকেই দুবার কেঁপে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে স্ট্রাইকটা নিজ থেকে ইয়েস লেখায় চলে যায়। এবারে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট ছিল, কারণ প্রথমবারের পর আবার সবার নজর স্ট্রাইকের ওপরে ছিল। কেউ যদি নিজে থেকে ওটা সরিয়ে নিয়ে যেত তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। সত্যি বলতে সে সময় বিষয়টা বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম, আর খেলার প্রতিও অন্যরকম একটা আগ্রহ চলে এসেছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমি ওনাকে ওনার নাম জিজ্ঞেস করি। বিশ্বাস করুন ভাইয়া, ওই দিন আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু ঘটতে দেখছি। মাত্র 2 বার জিজ্ঞেস করতে স্ট্রাইকটি আবারও নিজে থেকে ইংরেজি অক্ষরগুলোর উপরে ঘুরপাক খেতে থাকে। এরপর একটু একটু সময় নিয়ে 4টা অক্ষরের উপরে গিয়ে থামে। নামটা হলো ওয়াং। আমরা সবাই অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থেকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম। এদিকে যেমন অদ্ভুত কিছু দেখতে পেয়ে কৌতূহল জাগছে, তেমনি মনের অচিন কোণ থেকে ভয়ের আভাসও
দেখা দিচ্ছে। এভাবে প্রায় 40 মিনিট কথা বলার পর আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পাই, যেমন ওনার জন্ম 1911 সালে, তার বাড়ি ইন্ডিয়াতে, উনি পেশায় একজন টিচার ছিলেন। সাথে এটাও জানা যায় মৃত্যুকালে ওনার বয়স 68 ইয়ার্স ছিল এবং 1979 সালে তিনি মারা গিয়েছিলেন। তার এই তথ্য সংগ্রহের 40 মিনিট সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য, অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটল শেষ দুটি প্রশ্নে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তার মৃত্যু কিভাবে হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি একজন মহিলার নাম উল্লেখ করলেন, তার নাম লিমা। ব্যাপারটা তখন আমাদের কাছে একটু গোলমেলে মনে হলো, কারণ আমরা তাকে মৃত্যুর কথা জিজ্ঞেস করলাম আর তিনি একজন মহিলার নাম বললেন। তাই তখনই তাকে মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলাম আমরা। বলে ওয়াইফ। সত্যি বলতে যখন উনি স্ট্রাইক ঘুরিয়ে ওয়াইফ শব্দটা সম্পূর্ণ করছিলেন, ঠিক তখনই আমাদের টেবিল ধীরে ধীরে কাঁপতে শুরু করে। বারবার মনে হচ্ছিল ঘরের ভেতর যেন জোরে বাতাস বইতে শুরু করেছে। ওই মুহূর্তে আমার বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস করে, হ্যাভ ইউ বিন মার্ডার্ড? এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে স্ট্রাইকটা বলে ইয়েস। টেবিলটা সজোরে কাঁপতে শুরু করে। এদিকে মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ দৌড়াদৌড়ি করছে, সাথে ঘরের ভেতর অনেক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। ব্যাপারগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই প্রচন্ড রকমের ভয় পেয়ে আমি স্ট্রাইক থেকে হাতটা সরিয়ে নিয়ে উঠে পড়ি। এটা দেখে আমার বন্ধু ভয়ে চিৎকার করে বলে ওঠে, এটা তুই কি করলি? গেম চলাকালীন এভাবে চলে গেলে বড় রকমের ক্ষতি হতে পারে। গুড বাই বলে মোমবাতি নিভিয়ে তারপর উঠতে হবে। সে সময় আমার বন্ধু আরো কিছু কথা বললেও আমার মাথা কাজ করছিল না, তাই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে যেই না হাত মুখ ধুতে নেব, ঠিক তখনই পাশের রুম থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। আমি স্পষ্ট শুনতে পেলাম সবাই খুব চিল্লাচিল্লি করছে আর কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। আমি দৌড়ে গিয়ে দেখি ওইসাবোর্ড রাখার টেবিলটা উল্টো হয়ে পড়ে আছে আর মোমবাতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে মোবাইল দিয়ে আমরা খেলার ভিডিও করছিলাম, কেমন যেন ভেঙে চুরে মোবাইলটা মেঝেতে পড়ে আছে। সেখান থেকে যেন শর্ট সার্কিট হয়েছে, ভেতরে কিছু একটা আগুনের ফুলকি বা স্পার্কিং হচ্ছিল। এই বিকট আওয়াজে নিস্তরের স্টাফরাও উপরে চলে এসেছিল, কিন্তু কোনোভাবে এটাকে দুর্ঘটনার কথা বলে তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন বন্ধুদের জিজ্ঞেস করি কিভাবে এটা হলো, তখন তারা বলল আমরা খেলা ছেড়ে পাশের রুমে চলে গিয়েছিলাম। ঠিক তখনই বাকি তিনজন গুড বাই বলে গেমটা শেষ করার আগেই টেবিলটা কাঁপতে শুরু করে, হাওয়ায় ভাসতে শুরু করে আর নিজেই উল্টো হয়ে মেঝেতে পড়ে যায়। ওই মোমবাতিটা একাই নিভে যায় দেখে মনে হচ্ছিল কেউ সেটাকে রাগে ক্ষোভে সজোরে ছুঁড়ে মেরেছে। এদিকে এসব দৃশ্য দেখে ভয়ে অন্য বন্ধুর হাতে থাকা মোবাইলটা মেঝেতে পড়ে যায়, কিন্তু সবার চোখের সামনে সেটা হাওয়ায় ভাসতে থাকে এবং কেমন যেন ওটা ওই যে বললো যে স্পার্কিং শুরু হয়ে যায় আর কি। এটা দেখে আমাদের কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। সারাটা রাত পাশের রুমে গিয়ে আমরা লাইট জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু তারপরেও বারবার মনে হচ্ছিল কেউ একজন আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছিল কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সে সময় মনের ভুল বলেই বিষয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের সবার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কখন যে ভোরের আলো ফুটবে। যা হোক, এটা তো ছিল সেই রাতের কথা যেটা কখনো ভুলবো না। তবে সেই রাতের অনুভূতি এবং অনুভব করা বিষয়গুলো যে মিথ্যা ছিল না, সেটা পরের দিন সকালেই বুঝতে পেরেছি। পরের দিন ভোরের আলো ফুটতেই আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি। 1.5 ঘন্টা বাইরে বসে অপেক্ষার পর আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। যাবার সময় রাস্তায় খুব একটা সমস্যা হয়নি, তবে বাসে ওঠার সময় আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক মাটিতে বসে মায়াবী চেহারায় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার একটু মায়া হবার কারণে ভেবেছিলাম কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করব, কিন্তু বাস থেকে নামতেই দেখি তিনি ওখানে নেই। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি আবার বাসে উঠে যাই। বাস চালু হবার পর আমি যখন জানলা দিয়ে বাইরে তাকাই, তখন দেখি ওই জায়গায় বসে বৃদ্ধ লোকটি ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছেন। তবে সে সময় তাকে ডেকে সাহায্য করার মতো পরিস্থিতি ছিল না। গতরাতে ঘুম না হবার কারণে আমি বাসের ভেতর ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বারবার রাতের কথাগুলো মনে পড়ে যাওয়ায় আমার ঘুম আসছিল না। দীর্ঘ 9 ঘন্টার জার্নি, তাই লাঞ্চ ব্রেকে আমাদের গাড়িটা এক জায়গায় থামে। আমরা বাস থেকে নেমে লাঞ্চ করে বাইরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই কিছুটা দূরে আমি একটা চায়ের দোকান দেখতে পেলাম, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই চায়ের দোকানের পাশে মাটিতে বসে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই লোকটি যাকে আমি বাসে ওঠার সময় দেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও ভেবেছিলাম তিনি হয়তো অন্য আরেকটি বাসে করে এখানে এসেছেন, কিন্তু অপলক দৃষ্টিতে তার তাকিয়ে থাকা সত্যিই কেমন যেন এক অনুভূতি জাগিয়ে তুলছিল। এরপর বাসে উঠে আমি ঘুমিয়ে পড়ি। ঠিক গন্তব্যস্থলে পৌঁছেই আমার ঘুমটা ভেঙে যায়। বাস থেকে নামার পর আমাদের 4-5 বন্ধুর দুজনের বাড়ি
রাস্তা একদিকে আর বাকি তিনজনের বাড়ির রাস্তা অন্যদিকে। বাড়ি ফেরার আগে তাদেরকে শেষ বিদায় জানানোর সময় যখন জড়িয়ে ধরেছিলাম, তখন পেছনে তাকিয়ে দেখি কিছুটা দূরে সেই লোকটি আবারও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার আমার বুকটা কেঁপে ওঠে। আমি বন্ধুদের ওই জায়গায় ইশারা করে জিজ্ঞেস করি, ওই লোকটা কি আমাদের ফলো করছে? বাসে ওঠার সময় থেকেই ওনাকে দেখছি, আর উনি ঠিক ওভাবেই আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথা শুনে আমার বন্ধুরা একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, কোন লোকটা? ওখানে তো কোনো লোক নাই। স্ট্রেসের জন্য তুই চোখে ভুল দেখছিস হয়তো, যদিও মাথার ঠিক নেই। কাল রাতে যা হলো, যা বাড়ি গিয়ে রেস্ট নে। এটা বলে তারা তিনজন চলে যায়। এবার আমি আছি, আমরা দুই বন্ধু। আমার বন্ধুর বাড়ি খুব কাছে, তাই একা ফিরতে হবে আমার কেমন যেন লাগছিল। রাস্তায় যদিও সেই লোকটিকে আর দেখিনি, কিন্তু বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যখন রিক্সা থেকে আমার বাড়ির সামনে নামি, ঠিক তখনই দেখলাম কিছু দূরে সেই লোকটা বসে আছে, ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে। এবার ব্যাপারটা বুঝতে আমার কোনো সমস্যা হলো না। আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটতে চলেছে বা ঘটতে শুরু হয়েছে সেটা আমি বুঝে গিয়েছিলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির রাস্তা একটাই, তাও সরু গলি। তাই কোনোভাবেই আমার আগে ওনার এই জায়গায় পৌঁছানোর কথা নয়। আমি আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ি। সাজেক থেকে ফেরার 2-3 দিন আমি বাড়ি থেকে আর বের হইনি, আর ওই লোকটাকেও কোথাও দেখিনি। তবে মনের ভেতর সেই ভয়ের ক্ষতটা তখনও নাড়া দিচ্ছিল। রাতে ঘুমোতে গেলে সাজেকের সেই শেষ রাতটার কথা মনে পড়ে যায়। যাই হোক, এর কয়েকদিন পর একদিন সকালে আম্মু বাজারে গিয়ে কিছু জিনিস আনতে বলল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই কদিন আমি সেই লোকটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগোতেই দেখি রাস্তায় একপাশে মাটিতে বসে ওই লোকটা ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। অত সকালেও আমি ভয়ে শিউরে উঠেছিলাম, আর হালকা শীতেও গায়ের ঘাম ছুটে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে নিয়ে বন্ধুকে কল করতে করতে জায়গা থেকে বেরিয়ে আসি, কিন্তু লোকটা আমার পিছু ছাড়েনি। আমি বাজার যাবার সময়ও কয়েকটা জায়গায় লোকটাকে দেখেছি, এমনকি বাজার করার সময়ও দেখেছি উনি 10-15 হাত দূরে বসে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে ভয়ে আমি কয়েকদিন বাইরে বেরোতে পারিনি, কিন্তু যখনই কোনো কাজে বাইরে যেতে হতো আমি ওই লোকটাকে দেখতে পেতাম। আমার সাথে 4-5 জন মানুষও থাকতো, তাও আমি তাকে দেখতে পেতাম। কয়েকবার দিনের বেলা ঘুরতে বেরিয়ে গল্পের ছলে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুই দেখেনি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে এ কদিন একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে লোকটাকে দেখতে পাই না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখনই যাই তখনই লোকটা আমার পিছু নেয় এবং আমি তাকে দেখতে পাই। শুধু আমিই দেখতে পাই। আমার ভয়ের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবার কারণে আমি সাজেকে যে বন্ধুদের সাথে গিয়েছিলাম তাদেরকে ফোন করে সবটা জানাই। ব্যাপারটা সবাই বিশ্বাস করলেও প্রথম দুজনের কাছ থেকে খুব একটা ইনফরমেশন পাইনি। তৃতীয় জন বলেছিল পাহাড়ে উঠতে গিয়ে পা মচকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা পরের দিন ঠিক হয়ে গিয়েছিল। আমরা তো একসাথে কত ঘোরাঘুরি করলাম, পাহাড়ে উঠলাম, তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু সাজেক থেকে ফেরার পর আমার পায়ের ব্যথাটা আবার নতুনভাবে শুরু হয়েছে। দুজন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কিছুই ধরতে পারছে না। পরশুদিন বাবা আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছিলেন। আমাকে দেখে এবং সবটা শুনে উনিও কোনো তথ্য দিতে পারেননি, তবে এখনো প্রচন্ড ব্যথা আছে আমার পায়ে। এবার মাত্র একজনই বাকি ছিল, শেষ ভরসা বলা যেতে পারে, যে বন্ধু উইজা বোর্ডটি নিয়ে এসেছিল। আমি ওকে ফোন করে সবটা বলার পর ও ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর ওর কান্না শুনে আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে সবচেয়ে ধূর্ত আর সাহসী ছিল ও। হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর ও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার ওইজা বোর্ড নিয়ে খেলছিলাম সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি, কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম কোনো এক পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎই পেছন থেকে পুরুষ কণ্ঠে একজন আমাকে নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর জড়ানো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলো ছোট ছোট, তবে নখগুলো বেশ বড় এবং অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে উঠলেন, ডোন্ট কল মি অ্যাগেন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড এগেইন। আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড। বন্ধুর দেয়া বর্ণনা এবং কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওটা সেই লোকটাই যাকে আমি রাস্তায় বেরোলে দেখতে পাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আরো কয়েকজন বন্ধুকে ফোন করি কোনো ভালো হুজুরের খোঁজ পাবার জন্য। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দেবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যিটা বলিনি, কিন্তু এখন তুই সবটা জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনে দরজার চৌকাঠে বসে আছেন।
ঘটনা শোনার সময় ঠিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনো আমার দিকেই তাকিয়ে আছেন। তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন বলছিলেন লোকটা আমার পেছনে আমার ঘরের চৌখাটে বসে আছেন, আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সূরা পড়ে ঘর বন্ধ করে দিলে ভাইয়া বলেন, ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমেই অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা একবার অনুভব করার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন। এরপর হুজুরের সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। 3 দিন পর সবটা জানাবেন এবং নিয়ম কানুন বলে দেবেন। 3 দিন পর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, ওইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। তুমি যে না জেনে না বুঝে ওইজা বোর্ড খেলেছো, এটা তারই ফল। জিনটার বাড়ি ভারতের উত্তরাখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে তার স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে ওখানকার একজন লোক এই লোকের বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই ওইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন। কিন্তু তার কিছু ভুলের কারণে জিনটা এই বোর্ডের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা ওখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এভাবেই অনেক হাত বদল হতে হতে তোমার বন্ধু অনলাইন থেকে একটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরের দিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউ নিয়ম মানোনি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথে ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন। আর তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে ওভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে পড়তো তাহলে হয়তো জিনটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে। তবে সে এই মুহূর্তে হয়তো আর কোনো ক্ষতি করছে না, কিন্তু সঠিক সময় সুরক্ষার ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝে ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে দুটো পানি পড়ার বোতল দিয়েছিলাম তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। আগামী 21 দিন ফজরের নামাজের পর ওটা 1 চামচ করে খেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, সেগুলো মেনে চলবে। 21 দিনের ভেতর সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল হুজুরের কথা এবং আমার ভাইয়ার ঘটনা। ভাই এখন অনেকটা সুস্থ আছেন এবং এখন বাইরে বেরোলে সবসময় লোকটাকে দেখতে পান না। সত্যি বলতে এই ঘটনার অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।